প্রিয় দর্শক, স্বাগতম নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই প্রধান ভাইকে দিয়ে। প্রধান ভাই, আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই যে নির্বাচনটা সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। আজকে ইইউ হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এটা জানিয়েছেন। তো প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে আসলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম থেকে উপদেষ্টা বৃন্দ যারা আছেন বিভিন্ন বিষয় এমনভাবে কথা বলছেন যে জনগণের কাছে নির্বাচনের কবে হবে এই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে জনগণের মধ্যে। ওনারা যত করেই কথা বলুন না কেন, ওনার তথ্য উপদেষ্টা, তারপরে তথ্য উপদেষ্টা না, ওনার তথ্য প্রেস সচিব যেভাবে বলছেন আর কি, কম চাইলে আপনার তাড়াতাড়ি হবে, বেশি চাইলে দেরি হবে, তাই না? ইভেন কি পরশুদিনও বোধহয় বলছেন যে আরও 2-3 মাস দেরি, এপ্রিল মার্চের দিকে। তো ফলে জনগণ কিন্তু খুব সন্দিহান যে আসলে ভোটটা কবে হবে, আর আদৌ হবে কি না। আর যেহেতু একটা দল গঠন প্রক্রিয়ার সঙ্গে, দল গঠন হইতেই পারে, দল গঠন প্রক্রিয়ার সঙ্গে ডক্টর ইউনূস সাহেব বাইরে বলেছেন যে এরকম একটা দল হবে, এটার তো ওনার সমর্থন আছে বা সহানুভূতি আছে। ফলে জনমনে এই ধারণাটা প্রবল হয়ে গেছে যে দলটা শক্তিশালী না হলে ভোটটা হবে না। আরেকটা বিষয় জায়গায়, যেহেতু রাজনৈতিক অঙ্গন থেকে দুইটা কথা আসতেছে, আমরা সবাই যখন দেখা করেছি ওনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা যেহেতু জাতীয় সমস্যা, জাতীয় নির্বাচন, ফলে ওইটাই আগে চাই। কিন্তু সেখানটাও কিন্তু জামাত বলেছে যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, এবং নতুন যে দল গঠিত হচ্ছে ছাত্রদের, এদের মধ্য থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা তোলা হয়েছে। ফলে ন্যাচারালি এখানে নির্বাচন সম্পর্কে একটা ঐক্যমতের ধারণা নেই, যে কারণেই এই নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে। এবং বাংলাদেশের বৃহৎ দল, ক্ষমতার যারা দাবিদার বিএনপি, ওনারা তো বলছেন যে নির্বাচনটা আগাম করা যায় বা নির্বাচনটা জুন মাসের মধ্যে করা যায়, এই কারণেই বলছেন। মানে পাবলিকও আসলে একটা সংশয়ের মধ্যে আছে। ফলে উনি আজকে কি বলছেন এটাই চূড়ান্ত কথা আমার কাছে মনে হচ্ছে না। আমিও নিজেও বিশ্বাস করতে পারছি না যে আসলেই নির্বাচনটা হবে। একটা বিষয় হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের অক্টোবরের মধ্যে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত আমরা হতে পারবো, সামগ্রিক বিবেচনায় ভোটার তালিকা হালনাগাদকরণ, মুক্ত ইত্যাদি বিষয় নিয়ে। এবং সেখানটা ওনারা এটাও বলছেন যে না, স্থানীয় সরকার নির্বাচন করার মতো আমাদের এখনও হয় নাই। স্থানীয় সরকারের ভিন্ন, তার কেন বারবার এটা উত্থাপিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে হবে বা আগে করব বা আগে চাই। তো ফলে এই জায়গায় সংশয়টা রয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি সত্যি সরকারের এই বর্তমান যে দল গঠিত হলো, এই দলের সঙ্গে যদি সরকারের সম্পর্ক থেকে থাকে বা এই সম্পর্কটা যদি আরও যদি প্রকট হয়, এটা এখন তো এক জায়গার থেকে কথাই এসছে, টিআইবি উত্থাপন করছে যে ডিসি হেল্প করছে এক জায়গার, যদিও তথ্য সচিব বলছে না করে নাই উনি, ইত্যাদি। তো ফলে যদি সরকারের সঙ্গে যদি এই নতুন দলের যদি সম্পর্ক থেকে থাকে আন্দোলনকারী শক্তি, ন্যাচারালি তখন ভোটটা নিরপেক্ষ হবে, প্রশ্নটা চলে আসবে যে প্রশ্নের কারণে এখানটায় ভোট নিয়ে বারবার আমরা একই সংকটে পড়েছি। একটা ভোট সুষ্ঠু সুন্দর করার জন্য এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্ট যখন 90 হলো, তাই না, সেটাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন থেকে কথা হয় নাই। তারপরে যদিও কথা হয়েছে, সেটা খুব নেগলিজেবল, অগ্রহণযোগ্য কথা। তো আমি বলতে চাচ্ছি এখানটায়, ফলে এইসব বিবেচনা করেই কিন্তু আমাদের ভোটের দিকটা আসবে। আজকে নতুন দল যেটা হবে, এদের পুরোপুরি ক্ষমতার সঙ্গে সংস্রবহীন হওয়া উচিত, ক্ষমতার সম্পর্ক নেই। যদি হয় তখনই কেবলমাত্র এই গভর্নমেন্টের পক্ষে ভালো নির্বাচন সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব হবে না। মনে আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে প্রধান ভাই একটা সংশয় প্রকাশ করেছেন ভোট হবে কিনা বা আদৌ হবে কিনা বা কবে হবে এটা নিয়ে। তো বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। তো বিএনপি কেন এটা ফিল করছে যে ষড়যন্ত্র বাড়বে আরও নির্বাচন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক প্রধান ভাইকে শুভেচ্ছা। দেখেন, উনি যে কথাটা বলছে, উনি বিদগ্ধ রাজনীতিবিদ, অনেকদিন খেটে খাওয়া মানুষ, রাজনীতি করা মানুষ। তারা তো একদম এত হালকা করে জিনিস দেখে না। কিংবা বিএনপির কথা যদি আপনি ধরেন, বিএনপি দেখেন, একটা দেশের সেনাপ্রধান যখন বললেন
যেটা সরকার প্রধানের বলার কথা ছিল যে 18 মাস পরে নির্বাচন, সেই ডিসেম্বরে কিন্তু প্রায় 18 মাস হয়ে যায়। আপনার আগস্টে 12 মাস, আরও 5 মাস, প্রায় 18 মাস হয়ে যায় ডিসেম্বর। তো সেইখানে তারপরেও গড়িমসি বা কথা বলার ধরন ধারণে বোঝা যায়, ওই যে ছোটবেলা বলতাম না, যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব, বৃষ্টি হয়েছে খেলতে যাব না, সুতরাং খেলতে যায়নি। ওনাদের কথাগুলো এরকম ধাঁচের, যদি এটা হয়, যদি আপনারা চান সহজভাবে তাড়াতাড়ি করে দিব, যদি এটা না চান, আপনারা যদি চান সংস্কারের পরে, কিংবা আপনারা যদি চান যে স্থানীয় সরকারের পরে, মানে অপশন কেন থাকবে? নির্বাচনের জন্য কেন অপশন থাকবে? নির্বাচনের তো কোনো অপশন হতে পারে না। চেয়ারে মানুষ আসবে, মানুষ যাবে, এটাই নিয়ম চেয়ারের। তো যে সরকার আসছে তার নামই হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, তার মানে স্বল্প সময়ের জন্য আসছে, স্বল্প সময়ে শর্টকাট যে কাজগুলো, সে জোড়াতালিগুলা ঠিক করে দেওয়ার জন্য। সেটা কারণ একটা দল, কোনো কেউ নাই সরকারে, তাহলে একটা দল গদিতে বসে যেতে পারে না, দখল করতে পারে না, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ। তাই একটা নির্বাচন ছাড়া কেউ আপনার রাষ্ট্র পরিচালনায় আসতে পারে না। সে জায়গায় ওই সরকার, যার কোনো রাজনৈতিক দল নাই, যার কোনো উচ্চবিলাস নাই, যার কোনো অভিলাষ নাই, সে দেশের জন্য সুযোগ পেয়ে দেশের জন্য করবে, দেশের মানুষের জন্য করবে, দেশের রাজনীতিবিদদের জন্য করবে, আগামী দেশটাকে পরিষ্কার করবে, জঞ্জাল মুক্ত করবে। এই জিনিসগুলো প্রাইমারি জঞ্জাল মুক্ত। প্রাইমারি জঞ্জাল মুক্ত করতে কতক্ষণ লাগে? সংস্কার যে রেলগাড়িতে উঠেছে, উঠতে থাক না, সে চলতে থাক। সংস্কার আপনার যে কোনো একটা আপনার রাজনৈতিক সরকার ছাড়া সংস্কারের সফলতা আসবে না, কারণ ওইখানে হাজয় যুক্ত হয়েছে বলতে হবে, আপনার বিলে উঠতে হবে। মহান জাতীয় সংসদ ওই সংস্কারটাকে বৈধ বলে আপনার সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটের জন্য যাদেরকে দরকার তাদেরকে পদদলিত করে আপনি তো সংস্কার করতে পারেন না, এটা হয় না। তো আপনি তাহলে কি চান? এই জিনিসটা জনগণ ক্লিয়ার কাট শুনতে চায়। জনগণের কাছে আপনি কোনো ক্লিয়ার মেসেজ দিচ্ছেন না। এর মধ্যে আপনি দেখেন যে এত কিছুর মধ্যে দেশে ছিনতাই, চুরি, রাহাজানি সব কিছু বেড়ে গেছে। দেশের এই বেড়ে যাওয়ার মধ্যে আবার নতুন আরেকটা জিনিস যেটা হয়েছে, যে রাষ্ট্রের সৈনিকরা, যাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কিন্তু ওইভাবে, যেভাবে আগেও হয়েছে এরকম, ওইভাবে কিন্তু ধরপাকড়টা ছিল না। এখন একটু বেড়েছে, তাতে কিন্তু 2 দিন যাবত একটু ভালো অবস্থা হয়েছে। কিন্তু আপনার সেই সৈনিকদের যে চিফ, উনি আবার বক্তৃতায় যে কথাগুলো বলেছে, তাতে কিন্তু রাষ্ট্রের অবস্থা নড়বড়ই প্রমাণ করে। নইলে উনি কেন এই কথাগুলো বলতে যাবে? এটা কিন্তু আমার ধাতব্য বিষয়টা এই জায়গায়। উনি শুধু ওই কথা বলেই ক্ষান্ত হন নাই, উনি বিভিন্ন জায়গায় ওনাদের বিভিন্ন ক্যান্টনমেন্টে যাচ্ছেন, আবারও উনি ওই কথাগুলা, যে কথাগুলো নিজেদের মধ্যে থাকার কথা, সেই কথাগুলো কিন্তু বের হয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছ পর্যন্ত চলে আসে। তাহলে এখানে তো একটা ভয়ের ব্যাপার থেকেই যায় প্রত্যেকটা জায়গায়। আপনার বিএনপি সহ বিভিন্ন দল যে ভয়টা পাচ্ছে, প্রধান ভাইরা যে ভয়টা পাচ্ছে, তো সেই ভয়টা সাধারণ জনগণের কাছেও ছড়িয়ে গেছে। তো সেইখানে যদি ইন্টারিম গভর্নমেন্টের যদি ওই ইটা থাকতো, ওই বুকের পাটাটা থাকতো, সাহসটা থাকতো, এবং সত্যিকার অর্থে যদি সে নির্বাচন দিতে চাইতো, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রমাণ করত। তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজে ওই ধরনের কিংস পার্টি গঠনের জন্য চিন্তা করতো না। এই কিংস পার্টি গঠনেও কিন্তু মনে হয় যে আরও সময় তারা নিবে। প্রধান ভাই, সরকার আসলে কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না? কি সরকার প্রথম থেকে আসলে এটা বাংলাদেশের এই মাটিটার আসলে একটা ধৈর্যস্ত ক্ষমতায় যিনি যান, এটা ইন্টারিম গভর্নমেন্টের আগে হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তারাই কেবলমাত্র ঠিক সময়ে ভোট দিয়ে চলে গেছে। এখানে ঠিক এটা সরকার অনেক আবর্জনা পরিষ্কার করার বিষয় আছে। সরকার কিছু ক্ষেত্রে ভালো করছেন, যেমন ধরেন যে আপনার আর্থিক ক্ষেত্রে আমার ধারণা যে স্টেট বেঙ্গলি ইজ প্রপার, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ প্রপার নয়। সরকারের মধ্যেই কেমন একটা অস্বাভাবিকতা। আমি যদি সিম্পলি বলি যে ওই তথ্য আপনার ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্রেবেলায় প্রেস কনফারেন্স করলেন, ভাবখানা রাত্রেবেলা করলে বোধহয় বেশি সিরিয়াসনেস হবে আর কি, এরকম বিষয়টা। এগুলি হচ্ছে আপনার একটা কি বলা যায় যে একটা ওই যে বলো না, মানে ধৈর্য সহ্যহীন সরকার। এটা পরিকল্পনা করে এগুলিকে ফেস করার যে চেষ্টা না করে তাৎক্ষণিক কিছু করার চেষ্টা করা, পাবলিক দেখানো। আইন শৃঙ্খলা পরিবেশ যত কথাই বলি যে উন্নতি হয়েছে, উন্নতি এখনও হয় নাই। পুলিশকে আওয়ামী লীগ ব্যবহার করে যেভাবে পুলিশের যেটা অভ্যাস তৈরি করছে, এখন এই সরকারের কাছে পুলিশ ঠিক সেই ফ্যাসিলিটিটাই নিচ্ছে। আবার এটা সরকারের নিরপেক্ষভাবে সরকারের হোম মিনিস্ট্রির দেখা উচিত।
পুলিশের ব্যবহারটা। খোঁজ নিয়ে দেখেন গ্রামেগঞ্জে ওই বিএনপির সময়, আওয়ামী লীগের সময় পুরো লোডটা বিএনপিকে দিচ্ছে পুলিশ, তাদের কর্মীদেরকে এই না থাকা, তো এগুলি করছে। তাহলে আইন শৃঙ্খলাটার উন্নতি হয় নাই এখনও। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এখানটা এই দেশটা তো 18 কোটি লোকের দেশ, লোকের মধ্যে তো প্র্যাকটিক্যালি হাউতাস আছে কিসের নিয়ে? আমার নতুন কোনো কর্মক্ষেত্র নেই, নতুন কোনো আইন কেমন ব্যবস্থা নেই জনগণের মধ্যে। ফলে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো বেড়ে গেছে, ইভেন কি চাঁদাবাজিও বেড়ে গেছে আপনার সমস্ত জায়গায়। ফলে এইটা মূলত আইন শৃঙ্খলা রক্ষার উন্নতি না করার কারণেই, এবং সরকারের নির্বাচনের সঠিক একটা রোডম্যাপ যেটা বলতেছে আগের থেকে রাজনৈতিক দলগুলি, যে আমি এত তারিখের মধ্যে ভোটটা করব, এইটুকু কথা বলার মধ্যে সরকারের গড়িমসি আছে, যার কারণে এখানটা কোনোটাই ঠিক হচ্ছে না। আমরা আশা করছি যে গভর্নমেন্ট সত্যি আমরা এবার ফেল করতে চাই না সরকারকে। আমরা যখন দেখা করতে বলছি, কারণ বিশাল একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্যে ধরেন যে প্রায় 1000-এর উপর লোক শহীদ হয়েছে এখানটায়, শ্রমিক আছে, ছাত্র আছে, রিক্সাওয়ালা আছে, সাধারণ লোক আছে, আপনার তারপরে 20,000-এর মতো আহত আছে। এই জায়গাটা আমরা যদি, এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যারা পালিয়ে গেছে নেতা, এই সামগ্রিক লোকগুলিকে নিশ্চয়ই ইতিমধ্যে আইনের আওতায় তাদেরকে আনা, গ্রেপ্তার না হোক আইনের আওতায় তো আনা হয়েছে, তাই না? তাহলে এই লোকগুলির সমস্ত মূল কাজটাই হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই কাজটার ক্ষেত্রে সরকার যদি অগ্রগতি না দেখাতে পারে, তাই না, তাহলে জনমনে সেই সন্দেহ থেকে যাবে নির্বাচন বিষয়ে, আদৌ নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, সঠিক হবে কিনা। তারপরে এখানটা আসলো আবার নতুন একটা দল, আমরা ওয়েলকাম জানাই দলটা আসলো, দলটার এখনও কোন ম্যানিফেস্টো হয় নাই, কর্মসূচি হয় না, এগুলি হোক। রাজনৈতিক শক্তি যারা আছে, এই সরকার শুরু থেকে কিন্তু রাজনৈতিক শক্তিসমূহের সঙ্গে কিন্তু মানে একটু বিসম্বাদে জড়াই গেছে। যেমন 53 বছরে আপনারা যা পারেন আমরা তা করবো, এরকম ভাব। ওনারা প্রথম গেছেন আপনার পলিথিন ক্লিয়ার করতে, তারপরে গেছেন রিক্সা ক্লিয়ার করতে, খেয়াল করেন কথা বলি। এবং এই যে কাজগুলো করতে গিয়ে মূল জায়গার থেকে যে ওনাদের দৃষ্টি ভিন্ন জায়গায় ছিল, এটা বোঝা গেছে, পাবলিক বুঝে গেছে। তাহলে সেই জায়গাটা পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে আরও বেশি খুব ক্লিয়ার কাট হওয়া উচিত সরকার, একদম। ধন্যবাদ। উনি প্রধান ভাই আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা আলোচনা করেছেন। এখন যে আইন শৃঙ্খলার অবস্থা, পুলিশের মানে এখনও তাদের ধকল কাটিয়ে তারা উঠতে পারছে না। তো ডিসেম্বরে নির্বাচন হলে পুলিশের পক্ষে কি মানে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে? এখন এটা তো শুনেন, এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। সরকারের এটার দায়িত্ব, সরকার পুলিশদের নিয়ে একের অধিকবার তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া উচিত। আবারও এখানে একটা রেভুলেশন গেছে, রেভুলেশনটা পুলিশের উপর দিয়ে গেছে, কিংবা পুলিশ ছাত্রদের উপর, জনগণের উপর রেভুলেশনটা ক্রিয়েট করেছে। দুইটাই সত্যি। যখন যেখানে যাকে পেয়েছে, পুলিশ যেমন আমাদের ছেলেদেরকে মেরে পুড়িয়ে ফেলেছে লাশ, এটাও কোনো সুস্থ মস্তিষ্ক করতে পারে না। আবার জনগণও যখন চান্স পেয়েছে থানা দখল করেছে, থানা দখল করে যাকে পেয়েছে তাকে মেরে ফেলেছে। এই যে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে গেলে পুলিশ যে জনগণের সেবক, এটার জন্য তাদের ওরিয়েন্টেশনের খুব খুব দরকার। আমরা যখন সংসদ সদস্য ছিলাম 5 বছরই ভাই ওরিয়েন্টেশনের উপর দিয়ে গেছে, কিভাবে আচরণবিধি করতে হবে। যদিও এমপিদের আমরা যা দেখেছি 15-20 বছরে, এই এমপিদের আচরণবিধি মিনিমাম ছিল না, কিন্তু শিখিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন অর্থায়নে এই ওরিয়েন্টেশনগুলো হয়। তো যদি তাই হয়, তাহলে পুলিশের শুধু সারদাতে গিয়ে ওরিয়েন্টেশন করতে হবে লেফট রাইটের উপর, সেটা না। পুলিশকে এই জায়গাটায় তাকে সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট দিতে হবে, এবং এটা ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার তাদেরকে ওইভাবে, এবং জনগণের সাথে পুলিশের সম্পর্ক কি, আমরা যখন দেখেন বাতাসের দিন আসে, ফাল্গুন চৈত্র বসন্তকাল, তার ওই সময়টা কিন্তু অনেক আগুন ধরে। সেটার আগে কিন্তু দমকল বাহিনীর সদস্যদেরকে বারবার করে ওরিয়েন্টেশন করা হয় কিভাবে আগুন নিভানো যায়, কিংবা সাধারণ জনগণকেও কিন্তু ওই দমকল বাহিনীর মাধ্যমে ওরিয়েন্টেশন করা হয়। তাহলে এদের ওরিয়েন্টেশন করতে অসুবিধাটা কোথায়? জনগণের সাথে বসায় ওরিয়েন্টেশন করুক। বিভিন্ন জায়গার জনগণ, বিভিন্ন দলের প্রতিনিধি এবং পুলিশদের প্রতিনিধি, এরা যে আরেকজনের সঙ্গে সম্পর্কিত, ওতপ্রোতভাবে জড়িত, দেশের কল্যাণে যে সবাই জড়িত, এই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে। কই আমরা এই 7 মাসে একদিনও দেখি নাই এই কাজটা, যেটা রাষ্ট্রের কাজ, সেই কাজটা থেকে যদি দূরে থাকে। এবং এই পুলিশদের দেখেন, আগেও যেভাবে একটা মামলায়
শতাধিক আপনার আসামি এবং অজ্ঞাত অনেক, এখনো কিন্তু মামলার ধরনগুলো এমন, যে কারণে পুলিশ হয়তো বা কিছু রাস্তায় গাড়ি ঘোড়া আটকায় পয়সা নেওয়াটা এটা হয়তো কমেছে, কিন্তু ওই যে মামলাগুলোর জায়গা, ওই জায়গায় কিন্তু তারা ওইখানে তাদের সততা অর্জন করতে পারে নাই। এই জায়গাগুলোকে টার্গেট করতে হবে। সরকার তো কোনো টার্গেটই করে নাই। সরকার যারা 15 বছর মানুষকে অত্যাচার করেছে তারা কিন্তু সবাই বাংলাদেশে, 2-3 হাজার লোক চলে গেছে হাই প্রোফাইলের ধরেন, কিন্তু মিডিল প্রোফাইলের কিন্তু প্রত্যেকেই আছে। এক এলাকার লোক আরেক এলাকা, আগে যেমন বিএনপি পালায় থাকতো জীবন বাঁচানোর তাগিদে, এরা পালায় আছে এদের অর্থ বাঁচানোর তাগিদে এবং অন্যায়মূলক কাজ করার তাগিদে। তারা কিন্তু প্রত্যেকটা এই আন্দোলনগুলো যে হচ্ছে এটার সাথে তারা জড়িত। অথচ যদি আইনের অনুশাসন বলবৎ থাকতো, তাদেরকে যদি অ্যারেস্ট করা হতো, তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো, শাস্তি দেওয়া হতো এবং তাদের সম্পত্তি, অন্যায়ভাবে উপার্জনকৃত সম্পত্তি যদি ক্রোক করা হতো, তাহলে কিন্তু দেশের অর্ধেক সমস্যা মিটে যায়। এবং পুলিশরাও মনে করতে পারে যে তখন যে আমাদের যে সেভ করার মানুষগুলাই নাই, ভ্যানগার্ডগুলো নাই, তার মানে আমাকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। এই জায়গাটায় কিন্তু ওই মানুষগুলো এখনো আছে বলেই পুলিশরা কিন্তু এখনো মনে করে যে তাদের ত্রাণকর্তারা তাদেরকে মেনটেন করছে, তাদেরকে সেভ করছে, তাদেরকে সেভ করবে। এই জায়গাগুলো সরকার কেন দৃষ্টি দেয় না জানি না। অথচ সরকারের যে অবস্থাটা, যেমন ধরেন সরকারের চিফ উনি বিবিসিকে বলেছেন, নিজে থেকেই বলেছেন অপরাধ বাড়েনি, আগের মতোই কথাটা হয়ে গেল। অপরাধ বাড়েনি এটা কে বলল? আপনার একটা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত 3টায় প্রেস কনফারেন্স ডাকে, এটা কি বলার অপেক্ষা থাকে? এটা রোজার মাস না যে ভোর রাতে মানুষ এরি খাইতে উঠে। উনি কিন্তু রোজার মাসের আগে রাত 3টায় ডেকেছে সমস্ত সাংবাদিক আপনাদেরকে। সো এই জায়গায় ডেকে আবার বলেছে আইন শৃঙ্খলা আগের চেয়ে উন্নত। অথচ আইজিপি নিজে বলেছেন যে দেশের চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বেড়ে গেছে। তাহলে আমরা কার কথাটা ধরবো? এবং আমরা যা দেখছি প্রতিদিনই, একটা মেয়ে যখন বাসের মধ্যে তার নিরাপত্তা থাকে না, একটা এই ফেব্রুয়ারি মাসে কতগুলো আপনার শ্লীলতাহানি শিকার হয়েছে নারীরা, শুধু এই জিনিসগুলো সরকার কতটা ভালোভাবে দেখছে? আমার তো মনে হয় আগে সরকারের মতোই আছে। কিংবা এই যে সরকার এখনো নির্বাচনের জন্য বলে না, নির্বাচন কবে হবে এটা কিন্তু বলে না, বলে না যে হবে। উনি বিবিসিকে কিন্তু লাস্ট বলেছে ডিসেম্বরে হতে পারে। কেন উনি হতে পারে বলবে? ওনার তো হতে পারার কথা না। সব রাজনৈতিক দলগুলো যেহেতু চায়, 2-1টা রাজনৈতিক দল নিয়ে তো গণতন্ত্র না, দেশ না, তাহলে উনি যে যারা চায় তাদের সংখ্যা বেশি, আমার যদি ভুল না হয় অনেক বেশি, তাহলে উনি কেন এই কথাটা বলে যে হতে পারে? তো ওইখানে শস্যের মধ্যে ভূত আছে, আমাকে বুঝতে হবে। তো এই জায়গাটা থেকে তারা রোড ম্যাপ কবে দিবে, না দেওয়া পর্যন্ত আমরা বুঝতেই থাকবো যে নির্বাচন ওনারা সহজে দিতে চাইবে না। প্রধান ভাই, 7 মাসের মতো পার হয়ে যাচ্ছে সরকারের, তো আমরা পুলিশের যেই অবস্থা দেখতে পাচ্ছি, সেখান থেকে পুলিশের মনোবল ফিরে পেতে কিংবা নতুন করে পুলিশকে ঢেলে সাজাতে আমরা কোনো নিয়োগ দেখলাম না। আসলে কি এই 7 মাসে কি একটা নিয়োগ হতে পারতো কিনা? যে অনেক পুলিশ আপনার এখনো আমি নিয়োগ নিয়ে যাচ্ছি না। গভর্নমেন্ট যদি মনে করে যে না আমার কোনো দল নাই, আমি নিরপেক্ষ, তাহলে পুলিশ নিরপেক্ষ রোল প্লে করে। যেহেতু গভর্নমেন্টের দল আছে এটা পুলিশ বুঝে গেছে, পুলিশ বুঝতে পারতেছে যে হ্যাঁ, ফলে পুলিশের এখানটা আর স্বাধীন সক্রিয় জায়গাটা তৈরি হয়নি। কারণ পুলিশ তো চলছেই এই দেশে, ক্ষমতার সঙ্গে রিলেট করেই পুলিশ চলছে, ফলে ক্ষমতার বাইরে পুলিশের যাওয়ার তো কোনো সুযোগ নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই সরকারকে শো করতে হবে যে আমাদের কোনো দল নেই, আমরা আসছি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই সংস্কারটা করব, আমরা ভোট করে চলে যাব। সো ইউ পুলিশ কাম ইন্ডিপেন্ডেন্ট, তুমি স্বাধীনভাবে তোমার যে দায়িত্ব, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করো। আমার কথাটা বোঝা গেছে? কিন্তু পুলিশকে তো সেই জায়গায় যাইতে দেওয়া হচ্ছে না। পুলিশকে সরকার, তার দল আছে বা সরকার একটা দল, সেই কারণে পুলিশ ওইভাবে বিহেভ করতেছে। পুলিশ পারে নাকি? আমরা দেখছি ছাত্র আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে পিটাপিটি মারামারি, পুলিশ সহসা গুলি করবে না, পুলিশ চেয়ার সেল মারবে, ঢিল মারবে, পুলিশ দেখছে না। সেই পুলিশটাকে নষ্ট করলে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে, যে পুলিশ দেখলেই মিছিল দেখলেই গুলি করে। এই যে বিএনপির নারায়ণগঞ্জে নর্মাল মিছিলে গুলি করে মেরেছে, আমরা প্রোটেস্ট করছি এটাতে। এই যে ভোলায় নর্মাল মিছিলে গুলি করে মেরে দিচ্ছে, বিএনপিকে মামলা দিচ্ছে, বুঝছেন না? তো পুলিশের তো বিহেভ ছিল না। পুলিশের বিহেভ আগেও এর সাথে সময় আমরা দেখছি, পুলিশ আমাদের সঙ্গে পিটাপিটি মারামারি ডেলারলি অনেক না পারতে পুলিশ গুলি ছোড়ে, তাও প্রথমে ফাঁকা। আর অথচ আওয়ামী লীগ গভর্নমেন্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক। তাহলে সেই জায়গার থেকে পুলিশটাকে বের করে নিয়ে আসে, পুলিশটাকে বুঝাতে হবে, দিতে হবে দায়িত্বটা যে পুলিশ তুমি রাষ্ট্রের বাহিনী, আমার এই রাষ্ট্রটা কোনো দলের না,
রাষ্ট্রটা রাষ্ট্রের, আর আমরা যে দলটা আসছি এখন ক্ষমতায় এটা কোনো দল না, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই। সেই জায়গায় গেলে পুলিশ তার দায়িত্বটা পালন করতে পারবে, কারণ পুলিশ যখন দেখছে না এই গভর্নমেন্টের দল আছে, তাই না, তখন পুলিশ আর নিরপেক্ষ থাকতে পারতেছে না, কারণ পুলিশ তো ওইভাবে গড়ে উঠছে ওইখানটায়। আমি সেই জায়গায় দাঁড়ায় বলছি যে পুলিশের মোটিভেশনটাও, পুলিশের মোটিভেশন কি, গভর্নমেন্টের অ্যাটিচিউডটাই পুলিশের দায়িত্বটা ঠিক করে দিয়ে পুলিশ কী করতে হবে, যদি সরকারের অ্যাটিচিউডটা দৃষ্টিভঙ্গিটা ঠিক হয়, এটি হলো মূল সমস্যা। জি, আপনাকে ধন্যবাদ। আপা, আরেকটা বিষয় আসছি যে আপনারা দুজনেই নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাইছিলেন, আমি সেই প্রসঙ্গে এখন আসছি। তো নতুন রাজনৈতিক দল আসলো, তো আপনারা দুজনেই মানে কিংস পার্টি একটা শব্দ মানে বেশ কয়েকবারে উচ্চারণ করেছেন, তো তাদের সাথে কেন কিংস পার্টি মানে বলা বলি হচ্ছে? আপনি দেখেন, ইউনূস সাহেব কয়েকদিন আগে, ধরেন 15-20 দিন আগে, উনি কিন্তু ছাত্রদের পক্ষে 2টা লাইন বলেছেন। হ্যাঁ, তাদের দল করা এটা তার বলার কথা না, তার ওই নিরপেক্ষতার জায়গা থেকে যা ইচ্ছা তাই হোক, দেশে লিগ্যালের মধ্যে যেটা 10টা দল হোক 20টা দল হোক, সে অন্তত বলতে পারে যত দল হবে মোস্ট ওয়েলকাম। বাট উনি বলেছেন ছাত্রদের দল করার অধিকার আছে, তারা করলে ভালো। হ্যাঁ, তো ছাত্রদেরকে বয়স্ক বানিয়ে দিল, রাজনীতিবিদ বানিয়ে দিল, যেটা প্রত্যেক ছাত্র রাজনীতির একটা ফাদার সংগঠন থাকে, তারা নিজেরাই ফাদার হয়ে গেল রাতারাতি। তো এটার পাশাপাশি আমি যদি বলি যে একজন পদত্যাগ করলো, কেন নাহিদ তো আগে থেকেই পড়াশোনা শেষ করেছে, তো পড়াশোনা শেষ হলে যে লাভ দিয়ে ফাদার সংগঠনে ফাদার হওয়া যায়, এটা বোধহয় নাহিদ আর নুরুই প্রমাণ করেছে। এর আগে বোধহয় এরকম হয় নাই। বাংলাদেশের উপর দিয়ে অনেক ধকল গেছে, 71 গেছে, 69 গেছে, 66 গেছে, 52 গেছে, 47 গেছে। আমি কখনোই এরকম, আমি ইতিহাস পড়েছি, জন্ম ওখানে না হলেও সমস্যা নাই, আপনার বইগুলো কিন্তু কথা বলে। তা আমার কোনো বই কিন্তু এই কথা বলে নাই যে এই ছোট বয়সে প্রত্যেকেই ব্যারাকে ফিরে গিয়েছে, জাতির প্রয়োজনে এসেছে, কাজ করেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকেই আবার ফেরত গিয়েছে। কিন্তু তারা যেটা, নাহিদের যেটা বয়স হয়েছে, সে বয়সে এখন শিক্ষানবিশ হিসেবে কাজ করার কথা, শিক্ষানবিশ হিসেবে কাজ করার কথা। তো তার শিক্ষা শেষ হয়েছে একজনের। বাট বাকিগুলার কথা যদি আমি বলি, আমি একজন একই ধারায় কেন চলতে হবে, নাহিদ নতুন ধারাও তো তৈরি হতে আমরা কিন্তু ওয়েলকাম করেছি, মোস্ট ওয়েলকাম করেছি, আমাদের দল গিয়েছে, একই ধারায় চলুক আমরা বলি না। কিন্তু সরকারের ছত্রছায়ায় যখন তারা কাজ করেছে, আপনি জানেন যে পটুয়াখালীর ডিসি কিন্তু আপনার রিকোজিশন করে গাড়ি নিয়ে কিন্তু ওদেরকে গাড়ি দিয়েছে, পিরোজপুর সরি। তো এই যে আপনার এটার কি দরকার ছিল? সরকার তো এরকম অনেকগুলো হয়েছে, প্রত্যেকটা জায়গায় হয়েছে, কোনোটা আমরা জানি কোনোটা জানি না। আপনার আরো বলি, আপনার নাহিদ যে পোস্টটা ছেড়ে আসলো সেটা মাহফুজ দখল করলেন, মাহফুজ দখল করলেন, মাহফুজের ভাই মাহবুব আলম, সে মহসিন হল, ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলে ছাত্রদল করা ছেলে এখন কিন্তু ওইখানের আপনার কিংস পার্টির জয়েন্ট কনভেনার হয়েছে। তো এই যে আপনার তাহলে একজন থাকলো সরকারে, একজন এখানে জয়েন করলো, তো সবই তো দুধ ভাত হয়ে গেল। তো এবং ওরা কি করবে, তফসিল ঘোষণা হওয়ার পরে ছাড়বে, এতদিন পর্যন্ত এই কিংস পার্টিকে সহযোগিতা করবে বিভিন্নভাবে, তাদের প্রতিনিধিত্ব করবে। তা আপনি বলেন এইখানে আপনি হলে কি বলতেন, আপনি আমার জায়গায় হলে কি বলতেন? এটাই তো বলতেন। এবং এরা যেভাবে এই যে এত বড় প্রোগ্রাম করলো, এই প্রোগ্রামে টাকাটা কোথা থেকে আসলো জানতে চাই। আমাদের ছাত্রদল যদি প্রোগ্রাম করে, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, রাজনীতি তো আপনি বানাইলেন না, শুভাকাঙ্ক্ষী আসলো কোথা থেকে? সেটারও তো চলতে আর একটা হিসাব উপস্থাপন করার দরকার ছিল। যেহেতু নতুন দল বলে দিত যে হ্যাঁ জাহাঙ্গীর সাহেব ওই যে বাংলা ভিশনে যে জব করে, নাম করা সাংবাদিক, উনি 10 লক্ষ টাকা দিয়েছে, নাজমুল আলম প্রধান উনি 5 লক্ষ টাকা দিয়েছে ওনার দল থেকে, এরকম বলতো। বিএনপির জায়গা থেকে 7 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়েছে বলতো। সেটা তো তারা বলে নাই, তারা ক্লিয়ার করে নাই। আপনার যখন একজন উপদেষ্টা পদত্যাগ করলো, আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে সে কয়েকশো কোটি টাকা তছরূপ হয়েছে। তারপর আবার সোশ্যাল মিডিয়াতেই দেখলাম একটা ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা আছে। আমার কথা 10,000 টাকা জানারও যেমন কথা না, আয় ব্যয়ের হিসাবের কথা। হ্যাঁ, ছাত্রদের আয় ব্যয়ের হিসাব নাই, সেটা তুলে ধরলেই পারতো, সেটা দিয়ে দিলেই পারতেন। তাদের টিন সার্টিফিকেট থাকার কথা না, ছাত্ররা টিন সার্টিফিকেট মনে হয় লাখে একটা আছে কিনা সন্দেহ আছে। সেইখানে তার টিন সার্টিফিকেট থাকতে হবে নট নেসেসারিলি, বাট তার আয় ব্যয়ের হিসাব দিতে হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট আপনার আয় ব্যয়ের হিসাব দিয়েছে, দেয় নাই। তো আপনি একটা অ্যাকাউন্টের কথা বললেন, আপনি মানুষ কি বুদ্ধিমান মানুষরা কি নিজের অ্যাকাউন্টে টাকা রাখে? নিজের অ্যাকাউন্টে টাকা রাখে আবার ডাকাতরা, যেটা আওয়ামী লীগ করেছে অনেকখানে, আবার অনেকখানে করে নাই, সব টাকাটা ডলার বানায় পাউন্ড বানায় আপনার বিদেশ পাঠায় দিছে। যে কারণে দেখেন বাংলাদেশে এখন কিন্তু ডলার পাউন্ডের
দাম বাড়াইয়ে গেছে, কারণ 56 টাকা দিয়ে আমরা চলছি, দেশ চালাচ্ছি, সেইখানে কিন্তু দাম বাড়ে নাই আর। কারণ ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইরা এই 7 মাসে $27 বিলিয়ন পাঠাইছে। এই পাঠানোগুলো আগেও পাঠাইতো, কিন্তু এটা তসরুফ হয়ে বিদেশে চলে যেত। এখনো যে হচ্ছে না বা হবে না, এটা সময় গেলে হয়তো আমরা জানতে পারবো। প্রধান ভাই, আপনার কাছে আসছি, আবার কিছুটা আলোচনা করেছেন যে সরকারের মধ্যে প্রতিনিধি আছে, আবার তারা রাজনৈতিক দল গঠন করেছে, বিষয়টিকে আপনি কি বলছেন? না, আমি এমনি ধরেন দেশ স্বাধীনের পরে আমরা ক্ষমতার সঙ্গেই ছিলাম। আমাদের সঙ্গে বঙ্গবন্ধু সরকার মেলে নাই দেখে আমরা আলাদা দল করেছি জনগণের সঙ্গে থেকে। আমি বলবো যারা দল করতে চান ওয়েলকাম, তাদের প্রতি দল করার জন্য পূর্ণ কী বলে সহযোগিতা, সহমর্মিতা সব কিছুই আছে, সহানুভূতি সব কিছুই আছে। সেখানটায় ক্ষমতাটা ছেড়ে দিয়ে দল করাটা হলো যৌক্তিক। ক্ষমতার সঙ্গে থেকে জনগণের দল করা যায় না, ক্ষমতার দল করা যায়। এখন ক্ষমতার দল করে কি অর্জন করতে চান? ইতিমধ্যে এই 6-7 মাসে আমরা তো কিছু দেখেছি, তো কিছু তো আমরা তো এই দেশে বসবাস করি, আমরা স্বজনপ্রীতি দেখেছি, আমরা চাঁদাবাজি দেখেছি, দলের শুধু না, সব সামগ্রিকভাবে। তাহলে এই সামগ্রিকভাবে এই বর্তমানে সংকট উত্তরণের জন্য দরকার হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, এবং যে ক্রাইমগুলি বিগত সরকার করে গেছে অর্থনীতির ক্ষেত্রে, মানুষ খুনের ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে, এদের বিচার, এই রাস্তাগুলি প্রশস্ত করা যাতে বিচারটা স্মুথলি হয় সামগ্রিকভাবে। তো এই কাজগুলি না করে ক্ষমতার জন্য তো তৎপর হওয়ার তো কোনো প্রয়োজন আমি দেখি না। আর রাজনৈতিক দল এটা কালকেই ইনকলাব জিন্দাবাদ স্লোগান, বিপ্লব জিন্দাবাদ, ইনকলাব মানে বিপ্লব আর কি, হ্যাঁ, এটা সেই কমিউনিস্টদের স্লোগান, বহুত, এটা নতুন স্লোগান না। নতুন রাজনীতিটা কী, বক্তব্যটা কী, ঘোষণাটা কী, তার লক্ষ্যটা কী, উদ্দেশ্যটা কী, তাই না, এইটা আগে আসুক সামনে। আসলে তাহলে আমরা বুঝবো। একটা হচ্ছে যে ক্ষমতার সঙ্গে সম্পর্ক ছেদ করেন, জনগণের মাঠে, জনগণের দাবি নিয়ে মাঠে আসেন। রাজনৈতিক শক্তিসমূহ যারা আছে, যারা দীর্ঘদিন ধরে, হ্যাঁ হইতে পারে এদের আমাদের ইনএফিসিয়েন্সি আছে, আমরা পুরোপুরি জনগণের কথা বলতে পারছি না, আপনারা বলতে পারছেন, অনুধাবন করছেন, তাহলে কাম টু দ্য স্ট্রিট, জনগণের পক্ষে আসেন, জনগণের পক্ষে কথা বলেন। আমরা জানি দেশে অসংখ্য মারাত্মক অর্থনৈতিক ক্রাইসিস, দেশ সংকট চলছে, অসংখ্য ইন্ডাস্ট্রিজ বন্ধ, লোক কাজ পাচ্ছে না। আপনার এমনিও যারা পলায় গেছে, সালমানের মতো লোক, যারা লুটেরা, মানে ব্যাংক লুটেরা যারা, এসব মতো লোক, এদের দু একটা থাকলে এগুলি খুব খারাপ অবস্থা। তাহলে এই জায়গায় দাঁড়ায় তো আমাদেরকে দেশটাকে তুলতে হতে চায় না। তো তুলতে গেলে এখানটায় ক্ষমতাটাকে ব্যবহার করে না, জনগণের সঙ্গে থেকে আসে নতুন রাজনীতি স্লোগানটা তুলি, যে একটা সুষ্ঠু নির্বাচন, এসব লুটপাটকারীদের বিচার, গুম খুন হত্যার বিচার, এবং বাংলাদেশে যাতে জনগণ তার ভোটটা যাকে ইচ্ছা তাকে দিতে পারে তার বন্দোবস্ত করা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা মানে আমার ক্ষমতায় দেওয়া না, জনগণের ক্ষমতায়নটাকে ইনশিওর করা, যেটা বিগত সরকার করে নাই। সমানে উনি যেমনি ইচ্ছা তেমনি ক্ষমতাটাকে উনি চালাইছেন। সকালের ভোট বিকালে, বিকালে ভোট রাত্রে, ভোট না হয় ইলেকশনে জেতা, সব কিছুই করছেন। আমাদের শুধু তাই না, প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে খারাপ করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এমন খারাপ সম্পর্ক করছেন যে সম্পর্কটা রিপেয়ার করতে কষ্টই হচ্ছে আমাদের। প্র্যাকটিক্যালি প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাই না, কিন্তু ওনারা তো ভিন্ন জায়গায় নিয়ে গেছে সম্পর্কটাকে। ফলে ন্যাচারালি আমাদের দেশ সম্পর্কে প্রতিবেশী দেশের বিভিন্ন পেপার পত্রিকা এখনও বিভিন্ন যেটা ঠিক না সেরকম খবর প্রকাশিত হচ্ছে। এই সামগ্রিক জায়গাটা রিপেয়ার করে তো আমাদের এই জাতিটাকে, এই দেশটাকে আগাইতে হবে, তাই না? সেটার লক্ষণ এই সরকারের মধ্যে আমি এখনো খুঁজে পাচ্ছি না, দেখছি না। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি মুনিয়াপার কাছে। মুনিয়াপা, নতুন রাজনৈতিক দল নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই রাজনৈতিক দলের ভবিষ্যৎকে, আপনি তো দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন, এখন বিএনপি রাজনীতি করছেন। দেখেন, ছাত্ররা তো আমাদেরই সন্তান, ওদের ভবিষ্যৎ ভালো হলে আমার ভালো লাগতো। কারণ বাংলাদেশে আপ অ্যান্ড ডাউন রাজনৈতিক দল আছে অনেকগুলো। একটা পতিত সরকার এবং বিএনপি প্রায় কাছাকাছি ছিল, যে জনপ্রিয়তায় অনেক বেশি ছিল তখন একটা সময়। কিন্তু তারপরে আপনি বাম বলেন, যাদেরই বলেন, জামাত বলেন, একদম আপ অ্যান্ড ডাউন, অনেক কম। জামাতের মধ্যে 6-7% ভোটের একটা রেশিও জানতাম। তো ওটার চেয়ে যে বেড়েছে তা কিন্তু না। ফেসবুক সয়লাভ করে দিলে, এই নতুন ছাত্ররাও তাই করছে, ফেসবুক সয়লাভ করে দিচ্ছে, মনে হচ্ছে যে সব ভোট তারাই পাবে। এটা ইটস নট রাইট। আপনার এরা যেভাবে কথা বলছে, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের সরকারি পাহারায়, সরকারি লাল গালিচা
সাপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা, 10 বার 20 বার হেলিকপ্টারে ওঠানামা, এগুলো সব কিছু মিলে আপনার আমার কাছে এটা 1/11 সময় আপনার কি বলে কুরেশি কুরেশি সাহেব যে পিডিবি নিয়ে করেছিল, আমার কাছে কুরেশি সাহেবের এটা মনে হচ্ছে। আমি জানি না, না হলে আমি খুব খুশি হব, কারণ এদের সামনের দিনে রাজনীতি করার একটা সম্ভাবনা আছে বা ছিল। তারা সম্ভাবনাময়ী সন্তান, তারা তাদের সঙ্গে আন্দোলনের একটা যুগসূত্রিতা আছে। হ্যাঁ, তারা করতে পারতো, কিন্তু তারা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে তারা যদি ভেসে যায় তাহলে আমি দুঃখ পাবো। কারণ আমি চাই যে বাংলাদেশে বিএনপির মতো দলের সাথে লড়ার জন্য আরো দল হোক। তাতে হবে কি, মানে অন্যায় করার জন্য কম থাকবে। কারণ পাশাপাশি যদি ছায়া সরকার যদি আপনার সমালোচনা করে, যাদের সংখ্যা বেশি হবে, তারা সমালোচনা করলে কিন্তু একটা গাইডের ব্যাপার। আপনি ধরেন আপনার 96-এ বিএনপি বিরোধী দলে ছিল, তারপর কিন্তু 116 আসন পেয়েছিল। ঠিক আবার 2001-এ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল এবং অনেক গোহারা হেরেছে, তাও কিন্তু 56-57 আসন তাদের ছিল। তাতে হয়েছে কি, একটা বিরোধী দল হিসেবে একটা সম্মানের জায়গাতে তারা ছিল, ব্যালেন্স ছিল। কিন্তু যখনই আপনার 29 সিট 7 সিট জোর করে দেখার যেভাবে দিক যখন দিল, তখন আর বিরোধী দলদের কথা আর জোরে শোনা গেল না। তাদের নিয়ে ওরা হাসি তামশাই করতো। তা হাসি তামশা করতে করতে দেশটাকে খেয়ে ফেললো। তা আমি চাই যে দেশের মঙ্গলের জন্য যে দলই হোক, যেটা নাজমুল ভাইয়ের দল হোক, আরও দল হোক, তারা আরও শার্প হোক, আরও বেশি তারা আসন পাক। এক একজনের 20টা 30টা 40টা যদি আসন পায়, তাহলে কিন্তু সরকারি দল যেই সরকারে আসুক না কেন, তার একটা টনক নড়বে যে না, ওদের কথা শুনতে হবে, না শুনলে কিন্তু আমার এই তপ্ত তাউসটা আপনার নরবড় হয়ে যাবে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে ছাত্ররা চাইলে এটা পারতো। ছাত্ররা যদি নিজেদেরকে আরেকটু শানিত করত, নিজেদের যদি আরেকটু শিক্ষায় যদি সমৃদ্ধ করত, তাহলে এই শিক্ষা মানে পুঁথিগত বিদ্যার কথা আমি বলছি না। আমি বলছি তাদেরকে তোতা পাখির মতো কিছু মুখস্থ বলি আপনার ডিবেট করানো হয়েছে, কোনো বাড়ি ভাড়া নিয়ে, কোনো জায়গায় নিয়ে, কোনো কারো বাসায় নিয়ে, কারো ছাদের উপর নিয়ে, এটা শিখিয়েছে। তার জন্য তারা কথা বলতে পারে, কিন্তু সব কিছু তারা বুঝে না। যদি তাই বুঝতো, তাহলে আপনার সংবিধান নিয়ে আপনার এই খেলাটা তারা খেলতো না। এটা অনেক বড় ষড়যন্ত্রের খেলা। এই খেলাটা তাদের যে উচিত না। এই খেলা নিয়ে তারা কিন্তু অনেকটা তাদেরকে সাফার করতে হবে, দাম দিতে হবে। প্রধান ভাই, একই প্রশ্ন আপনাকেও করছি, সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি? একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিগত, আমি সবচেয়ে বলতে যাচ্ছি যে প্র্যাকটিক্যালি, মানে যদি আপনি 91 থেকে ধরেন, ইলেকশন নেই, ছাত্র সংসদ নির্বাচনে, ছাত্র রাজনীতি নেই, ছাত্রটাকে ব্যবহার করেছে লাঠিয়াল হিসেবে। বিগত 15 বছরের 16 বছরে এই সরকার তো পুরোটাই লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে ছাত্র অঙ্গনটাকে। বারবার বলছে হেলমেট বাহিনী করেছে, এই বাহিনী সেই বাহিনী, বুঝছেন না, মানে অস্বাভাবিক একটা আচরণ ইন দ্য নেম অফ ইস্টার্ন পলিটিক্স হয়েছে। ছাত্র রাজনীতি ছিল না, লাঠিয়াল বাহিনী ছিল, যেটা অধিকাংশ মাঝে মধ্যে বলতাম আমার ছাত্রলীগই যথেষ্ট। তার কথায় এটা প্রতীয়মান হয় যে উনি লাঠিয়াল বাহিনী তৈরি করছিলেন। সেই লাঠিয়াল বাহিনীকে ফাইট করে, স্বৈরাচারকে ফাইট করে, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ছাত্র সমাজ বেরিয়ে আসছে, তারা একটা দল করুক, আমি চাই দল করুক, অসুবিধা নেই। কিন্তু সেই দলটাকে উইথ কী বলা যায়, উইথ প্যাশেন্স, টলারেন্স ইজ দ্য বেস্ট অফ পলিটিক্স, উইথ টলারেন্স রাজনীতিটা করতে হবে। দলটা শুরুর প্রাককালে এখানটা কতগুলি ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি কালিমা তাদের উপর পড়েছে কিন্তু। মানে যেমন ধরেন বুলডোজার করে ভেঙে দেওয়া বাড়িঘর, রাতের বেলা আক্রমণ করা, যার কারণে ইতে আপনি দুশ্মন হলেও তো রাতের বেলা বাড়িতে আক্রমণ করতে পারেন না, তাই না? বাড়িতে পরিবার পরিজন থাকে। তো সামগ্রিক কালিমা লিপন করেছে। সেই জায়গার থেকে আমি চাই একটা ভালো শক্তি, যারা আন্দোলন করছে না, দল হিসেবে রাজনৈতিক শক্তি বেরিয়ে আসুক, যেটা আমাদের যে ল্যাপসেসগুলি আছে, আমাদের যে ঘাটতিগুলো, সেগুলো ঘাটতিগুলো পূরণ করবে। কিন্তু যদি যেইলাও সেই কদু হয় পুরনোর মতো, তাই না? স্বজনপ্রীতি দেখতে পাচ্ছি আমরা এখানটায়। আমাকে তো বলে এলাকার থেকে, হ্যাঁ, যে বড় নেতা ধরা পড়লো, ওনাকে ছেড়ে দেওয়াইলো, আবার ছোট নেতাদের পিছনে পুলিশ দাবড়ায় ধরে। তাহলে এই যে ঘটনাগুলি হচ্ছে, স্বজনপ্রীতি, তারপর ধরুন কিছু জায়গায় চাঁদার কথা শোনা যাচ্ছে, এই সামগ্রিক বিষয় মিলে এবং ক্ষমতার সঙ্গে সংস্রব রেখে সংশ্লিষ্ট দল গঠন করার যে প্রবণতা, না, এটা কখনোই ভালো রাজনীতি জন্ম দেবে না। আমি যার কারণে বলবো, বাচ্চারা ভালো কাজ করেছে, তোমাদেরকে স্যালুট। ইউ কাম ফ্রম, মানে পাওয়ার ছেড়ে দিয়ে
জনগণের সঙ্গে এসে দল গঠন করলে তাহলে জনগণের লাভ হবে, দেশেরও লাভ হবে। আর পাওয়ারের সঙ্গে থাকলে ক্ষমতায় হয়তো আবার একটু বেশি দিন থাকা যাবে, তাই না, সেটা হবে, কিন্তু জনগণ দেশে কোনো লাভ আসবে না। আমি সেই জায়গাটাই বলতে চাই যে তারা যারা দল করবে তাদেরকে একদম ক্ষমতার সঙ্গে থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলটা করা উচিত। জি, আমরা এখন অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, যে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন না, কারণটা? দেখেন, এটা তো খুব সহজ কথা। এটা হচ্ছে জাতীয় নির্বাচন, দেশে কোনো সরকার নাই, এটা তো ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট দিয়ে দেশের প্রবলেম ফুলফিল করা ইম্পসিবল। তো সেই জায়গায় আপনার স্থানীয় সরকার তাদের কথা আগে আসে কেন? কারণ আপনি যদি সংস্কারের কথা বলেন, সর্বোচ্চ সংস্কার আগে স্থানীয় সরকারে করা উচিত। স্থানীয় সরকারের সর্বশেষ নির্বাচনে নিহত কতজন হয়েছে আপনি ওই হিসাবটা করেন, নিশ্চয়ই 500-র উপরে হয়েছে। তা এই যে স্থানীয় সরকারে, আর স্থানীয় সরকার নির্বাচনটা কত দিনে হবে? 4টা স্থানীয় সরকার, 4টার মধ্যে কোনোটাই কিন্তু একদিনে নির্বাচন হয় না। আপনার উপজেলা স্থানীয় সরকার, আপনার ইউপি স্থানীয় সরকার, পৌরসভা স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন স্থানীয় সরকার, একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত নয়। এবং একটা শেষ হওয়ার পরে প্রত্যেকটার এক একটা পার্ট, আপনার 4টা 5টা 6টা করে পার্ট আছে। এই পার্টে নির্বাচন যদি আপনি দিতে চান 15 দিন পরেও যদি দেন টানা, তাও আপনার অনেক দিনের একটা ব্যাপার লেগে যায়। এবং এর মধ্যে সহিংসতা কি পরিমাণ হবে? আপনার মনে করেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলছি, সেইখানে আপনার জাতীয় নির্বাচনে এক একটা আসনে 5-এর অধিক আপনার একদম গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছে। তাহলে আপনার স্থানীয় সরকারে কি পরিমাণ আছে? তো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বে যদি থাকে, যদি রাষ্ট্র পরিচালনায় থাকে, তখন সে একটা নীতিমালা দিতে পারে, সেটা তাদেরকে শুনতে হবে, বা আরেকজনকে আরেক দিকে ডাইভার্ট করতে পারে। এখন তো সে সরকারি রাজপথের বিরোধী দল, সরকারি দলও না, বিরোধী দলও না। তো সে তো এখন ওইভাবে স্থানীয় সরকারে আলাদা মার্কা ওইভাবে বলতেও পারবে না। তাতে কি হবে? সহিংসতার মাত্রা বাড়বে। আপনি কি চাচ্ছেন? আপনি তো চান সহিংসতা জিরো টলারেন্স আনতে। তো জিরো টলারেন্সে না হয় তো 100 টলারেন্স হয়ে যাবে। তো 100 টলারেন্স হলে একটা দেশ কিভাবে টিকে থাকে? তো এটা তো পাগলেও বুঝে যে স্থানীয় সরকার প্রথমে দেওয়া সম্ভব না। স্থানীয় সরকার মন্ত্রী দরকার, স্থানীয় সরকার খুব ডাকসাইটের সচিব দরকার, স্থানীয় সরকারের খুব সিরিয়াসলি আপনার গভর্নিং বডি দরকার, আপনার ইলেকশন কমিশন আপনার খুব সিরিয়াস একটা ব্যাপার থাকা দরকার। এখান তো এগুলো কিছুই নাই। নির্বাচন কমিশন, সরকার যা বলবে এই নির্বাচন কমিশন তাই বলবে। তো তাতে কি স্থানীয় সরকারে কি হবে? আপনার মাইক মেরে একবার ভোটার আনতে হবে, আবার ভোট আপনার সব কায়রে নিয়ে সিল মেরে বস্তা ভরতে হবে। আপনি কি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং হবে না? প্রথমে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা যখন আসছে তখন অনেকেই বলছেন যে যারা স্বৈরাচারের দোসর এখন পর্যন্ত মাথা চারা দিয়ে উঠতে পারে নাই, এই সুযোগে স্থানীয় সরকারের সুযোগে তারা বিভিন্ন দলে ভিড়তে পারে এবং মাথা চারা দিয়ে উঠতে পারে। এই আশঙ্কা কি আসলে একটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমি একটু বলে নেই। প্রথমত জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন, এটা হলো জাতীয় সমস্যা, তাহলে এটা ফার্স্ট প্রিফারেন্স এটা। দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় নির্বাচনে এখানটা কিন্তু এলাকায় কিন্তু গোত্রগত লড়াই আছে কিন্তু এবং নির্বাচনে, এবং যত কথাই বলেন আপনি নর্মাল পিরিয়ডও যদি স্থানীয় নির্বাচন, তাও সেখানে সহিংসতা হয়, কারণ এলাকার মাতবরের জন্য। এবং এখানটায় এইরকম একটা আইন শৃঙ্খলার বিহীন ললেসনেস অবস্থা, এই অবস্থায় স্থানীয় নির্বাচন করতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কোড়ালটা মেরে দেওয়া। যে পরিবেশটা তৈরি হবে এই পরিবেশটা গভর্নমেন্ট রক্ষা করতে পারবেন না, আপনি চান না চান। স্থানীয় সরকার নির্বাচনে কাউকে আপনি ব্লকেট বা করতে পারবেন বলতে পারবেন না। ন্যাচারালি সবাই ভোট করবে, তা ভোটটা তো রেশারেশি দলাদলি তো আগের থেকে আসে, ফলে ওইটার রিফ্লেকশনটা ওইভাবে হবে এবং তখন ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইটা রক্ষা করতে পারবেন। ফ্যাক্ট। তাহলে যারা চাচ্ছেন তাদের উদ্দেশ্যটা কি? তারা হয় না বুঝতে চাচ্ছেন, অথবা অসৎ উদ্দেশ্য আছে। আমি বলবো সেটা কি ধরনের অসৎ উদ্দেশ্য? সেটা একটা মারামারি হোক, কথা তো আসছে এইগুলি, যে এই দেশটা সিরিয়া হোক, এগুলি তো রাজনৈতিক ভবনে ভেসে বেড়াচ্ছে, দীর্ঘায়িত হোক এগুলি, হ্যাঁ হোক, আরেকটা লড়াই করবো আমরা, কথা তো আসতেছে। ফলে বিভিন্নজন বিভিন্ন কারণে এগুলি চাচ্ছে। আমি সামগ্রিক বিবেচনায় বলবো যে আগে জাতীয় সংসদ নির্বাচনটা হওয়া উচিত, যেহেতু জাতীয় সমস্যা। স্থানীয় সরকার নির্বাচনটা যেটা বলছে মনি যেটা বলছে সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি সংস্কার তো মূল জায়গাটা স্থানীয় সরকার হওয়া উচিত। এর ক্ষমতার কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার হলে তবেই না সে নির্বাচনটা জাস্টিফাইড হবে। এখন ক্ষমতাটা পরিচালনা কীভাবে? আমাদের লোকাল গভর্নমেন্টগুলি তো এখনও স্বাধীন না, এরা সক্রিয় না, তাই না?
আর এটা আরেকটা কথাই জায়গা আছে, জনগণ বিশ্বাস করে ভাবে, যেহেতু ধরেন আইয়ুব খান আগে বেসিক ডেমোক্রেসি কনসেপ্টে লোকাল গভর্নমেন্ট নির্বাচন করেছিল আগে, এবং সেই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে উনি তার দিয়ে ভোটার ইলেকট্রাল কলেজের মতো ভোটার তৈরি করছিল। তো এখন গভর্নমেন্ট কী জন্য এটা করতে যাচ্ছে বা গভর্নমেন্টের পক্ষে কারা করতে চাচ্ছে এটা এখনও পরিষ্কার না। কিন্তু কিছু কিছু দল, জামাতে ইসলাম দল, সেটা বলতেছে আগে ইসলাম নির্বাচন চাই, এবং নতুন দল যারা এরাও বলতেছে। বলে এটা আমাদের কাছেও পরিষ্কার না এই হঠাৎ করে এই বিতর্কটা কেন আসতেছে। এটা কি আদৌ নির্বাচনটাকে মানে কি বলা যায় যে প্রশ্নবোধক করার জন্য, না কি বিতর্ক করতেছে আমি ঠিক বুঝতেছি না। তবে জাতীয় সংসদ নির্বাচনটাই আগে হওয়া উচিত বলে মনে করি আর কি, সামগ্রিক সুস্থতার জন্য। আবার আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার পবিত্র রমজান চলছে, তো এখন নিত্যপণ্য নিয়ে ব্যাপক আলোচনা, বিশেষ করে সয়াবিন তেলের একটা সংকট চলছে গত এক সপ্তাহ ধরে। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংকট নেই বাজারে, তবে ঘাটতি তেমন একটা নেই, এবং যেটা আছে সেটা অচিরেই দূর হয়ে যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে যে ঘাটতি নেই এবং দেশে উদ্বৃত্ত আছে সয়াবিন তেলের, তাহলে কেন দাম বাড়ছে, পাওয়া যাচ্ছে? দেখেন, আমি যতটা পড়েছিলাম প্রায় 1.5 লক্ষ ব্যারেল আপনার এক্সেস তেল নিয়ে আসা হয়েছে রোজাকে কেন্দ্র করে। তারপরেও দেখেন, বাণিজ্য মন্ত্রী প্রথমে যখন জয়েন করলেন তার কয়েকদিনের মাথায় একবার তেল বোতল খুঁজে পাওয়া গেল, লিটার বেশি তেল বেশি। তো এই যে আপনার এতগুলো ৭৯,০০০ লিটার তেল বেশি নিয়ে আসছে, ৮৯,০০০, তো আপনার প্রায় লক্ষর কাছাকাছি। তো সেই জায়গায় আপনার তেল নাই বাজারে, এটা কেমন একটা ব্যাপার। বাণিজ্য, যে কারণে বাণিজ্য সংশ্লিষ্ট লোককে বাণিজ্য উপদেষ্টা বানালেন। এখন উনি যে আগে থেকেই বাণিজ্যের আপনার সিন্ডিকেট মেম্বার ছিল, এটা সরকার জেনে বুঝেই করেছে কিনা আমি জানি না। আপনি দেখেন বাজারের এহেন দুর্গতিতে আপনার সব কিছু মিলে, আইন শৃঙ্খলা মিলে, সব কিছু মিলে, এই যে ভোটেরকে লেন্দি করার সব কিছু নিয়ে আমাদের যে চিফ অ্যাডভাইজার আছে, উনি কিন্তু সারা বিশ্বে বেশ নাম করা সুনামের একজন মানুষ, অধিকারী ছিলেন। আজকে দেখেন ৮ই আগস্টের পরে থেকে তার কিন্তু সুনাম নিম্নমুখী বাংলাদেশের জনগণের কাছে। এটা কিন্তু আরও নিম্ন থেকে নিম্নতর হবে, যেটা আমরা কোনোভাবেই চাই না। তো এই জিনিসগুলোর, যেমন ধরেন 18-20 লক্ষ টন চিনি লাগে মাসে, রোজার মাসে ছোলা খেজুর লাগে, এবং ওই হিসাবে কিন্তু এনে রেখেছে, কিন্তু দাম কিন্তু কমে নাই। এই যে দাম কমে নাই, দাম বেড়েছে, এইগুলা আপনার এই জায়গাগুলো যে যদি সিন্ডিকেটকে আপনি না ধরেন, যেটা সরকারি যে কোনো রাজনৈতিক দল তারা ওই রকম ধরতে পারে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যবসায়ীদের অর্থায়নে তারা ইলেকশন করে, এটা সবাই জানে, যে কারণে তাদের ওইভাবে হয়তো পারে না। কিন্তু এই সরকার তো রাজনৈতিক দলের সরকার না, এই সরকার তো জনগণের সরকার না, এই সরকার জনগণকে রিলিফ দেওয়ার জন্য আসছে। সেই রিলিফ দেওয়ার জন্য এসে যদি এখনো যদি আরো বেশি অবস্থা খারাপ হয়, তাহলে বলবেটা কি, বিড়ালের গলায় ঘন্টি বাঁধার লোক কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা বলছি যে সরকার এখনো সময় থাকতে, যে কয়দিন আছেন ইলেকশনের আগে, তারা যেন অবশ্যই এই লাগামটা টেনে ধরে বাণিজ্য উপদেষ্টাকে এখনই জিজ্ঞেস করার সময় যে তুমি তেলের বোতলগুলা কি করলা। পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিন শুনি নাই যে খোলা তেলের দাম বোতল জাতের দামের চেয়ে বেশি। বোতল জাতের দাম এই জন্য বেশি, প্রত্যেকটা তেলের বোতল বানাতে যে আলাদা পয়সা লাগে, ওটার সিপিটাকে একদম সিলগালা করতে আলাদা পয়সা লাগে সেগুলো, এবং ওটার মধ্যে নামের সিল লাগাতে আলাদা স্টিকার লাগে, এইসব করতে তার কিন্তু আরও 7-8 টাকা 10 টাকা বেড়ে যায়। সেইটাই বোতলের দাম বেশি পড়েও, সেটার জন্য খোলা তেল সবসময় টিন জাতের তেলের দাম কম থাকে। সেখানে বাংলাদেশে এই প্রথম এই সরকারের সময় যে খোলা তেলের দাম বোতল জাতের চেয়ে দাম বেশি, এটা কিভাবে সম্ভব? আমার হিসাব মিলে না, আমার হিসাবে মিলে না। আবার খোলা তেলের বোতল, আপনার তেলের বোতল হঠাৎ করে দুইবার উধাও হয়ে গেল, পরের দিনই আবার যখন একবার 8 টাকা বাড়ায় দিল, বাড়ায় দেওয়ার পরে তেলের বোতল পরের দিনই আবার দোকানে শোভাবর্ধিত হওয়া শুরু করলো। আবার এখন আপনি দেখেন আবার বাড়ায় দিলে কি হয়। তো একটা তেল মানুষ যদি 200 টাকার উপরে লিটারে যদি সোয়াবিন তেল খেতে হয়, ওই মানুষের আয় বাড়ে নাই, মানুষের প্রত্যেকটা জিনিস কিনতে পয়সা বেড়ে গেছে। এক হালি লেবুর দাম 70 থেকে 80 টাকা, সরি 120 টাকা, 70-80 টাকা রোজার কয়েকদিন আগে ছিল, এখন 120 টাকা। তাহলে মানুষ কোথায় যাবে? সারাদিন রোজা রেখে একটা লেবু দিয়ে সে ইফতার করবে, সে একটু শরবত বানাবে, তার লেবু আর চিনিটা দরকার, সেই লেবু আর চিনির মধ্যে সরকার আঘাত করলো, তাহলে মানুষ কোথায় যাবে আপনি বলেন? প্রধান ভাই, আপনি আরেকটা লাইন বলি, টমেটো
ফুলকপি, পাতাকপি থেকে শুরু করে সিম, যে কোনো আনাজ তরকারি আপনার এখন এই সময়টা গ্রামে গরুতে খায় না, এখনো এইবারও তাই হয়েছে। অথচ ঢাকায় আসার পরে আপনার এখনো আপনার বেগুনের দাম 80 টাকা 100 টাকা, কিভাবে সম্ভব? গ্রামে বেগুন ফেলে দিচ্ছে, কর্মচারী দিয়ে তুলানোর চেয়ে খরচে কুলাচ্ছে না, হচ্ছে না। তো সেই জায়গায় ঢাকায় এই রোজাকে কেন্দ্র করে, অথচ ঢাকায় কিন্তু বাংলাদেশের মানুষের 4 ভাগের 1 ভাগ মানুষ ঢাকা শহরে থাকে, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? প্রধান ভাই, আমরা শেষের দিকে একেবারে 1 থেকে 1.5 মিনিটে বলবেন, সেটা হচ্ছে যে এখন তো রাজনৈতিক সরকার নেই, তাহলে এখন কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না? আসলে এটাই তো মূল কথা আমাদের। এখানটা আসলে আমরা ভাঙ্গা যেত সরকারের, যদি আমার ধারণা সরকারের মূল লক্ষ্য হয়ে গেছে ক্ষমতার দিকে, মানে নতুন রাজনৈতিক শক্তির দিকে। ফলে ন্যাচারালি যে দায়িত্বটা সরকার পালন করার কথা সেই দায়িত্ব পালন নেই সরকারের। কিন্তু দুর্লভমনতা আছে, ঢিলেমি আছে, যে এর থেকেও এই ন্যাশনালটা তো আরও অনেক জিনিস সহ্য করতে, ফলে পারবে এটা হজম করতে বা সহ্য করতে বা গাড়ি নিতে। না হলে আপনি দেখবেন যে এই সময় আপনার জিনিসপত্র আগুন দাম সমস্ত কিছুর। আমাদের এই কিছুদিন আগেও আমাদের আপনি লেবু বলেন, আপনি শসা বলেন, দাম কম ছিল, এখন তো দাম সব বেড়ে গেছে। টেন্ডেন্সিটাই হচ্ছে এখানটা সরকারের দেখার এগুলি, মানে প্র্যাকটিক্যালি ম্যানেজমেন্ট বা সরকারের ব্যবস্থাপনার অভাব দেখে এই সুযোগগুলি নিচ্ছে সব জায়গায়। ফরিয়ারা বলেন, মিডলম্যানরা বলেন, নিচ্ছে এই জায়গায়। এটা আমি বলবো সরকারের সদিচ্ছা বা সরকারের ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে এই সুযোগগুলি নিচ্ছে। যেটা বললো মনি, এটা আমিও দেখেছি, শুনেছি। আমি যারা বাজার করে, আমার গিন্নি বলছে যে বোতল নাই বাজারে। বোতলটা কোথায় গেল? বোতলের থেকে টিনজাত তেলের দাম, ড্রামের তেলের দাম কম, ওইটার দাম বেশি। বোতল খুইলে ওখানে তেল ঢালতেছে, এরকম কথা শোনা গেছে বা ইউটিউবে আসছে এগুলি। তাহলে এই সরকারের সময় এই জিনিসগুলি সাহস পেলো কীভাবে, পায় কীভাবে? তাহলে সরকারের তাহলে সদিচ্ছা না এগুলি কন্ট্রোল করার ক্ষেত্রে? নাহলে তো এই সদিচ্ছা পাওয়ার কথা না। যেখানটায় সরকার ডেভিল হান্ট করতেছে, সেখানটা এগুলি হান্ট করে না কেন? আমরা শেষের দিকে মুনিপ আপনার কাছে যাচ্ছি, 1 মিনিটে বলবেন। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে গত রমজানের চেয়ে রমজানের নিত্যপণ্যের দাম অনেক কম, ইফতারের বাজারের দামও অনেক নিয়ন্ত্রণে আছে। তো এই যে গত রমজানের চেয়ে রমজানের নিত্যপণ্যের দাম কম, তার এই মন্তব্যকে কি বলেন? উনার তো বাজারে যাওয়ার দরকার পড়ে না, উনি বাজারে যান না, তাই উনি বুঝেন না। আর বাজারে ওই জায়গায় থাকলে বাজার করতে হয় না, মানুষই তারে দিয়ে যায় বাজার করে, এই জন্য উনি বাজার সম্পর্কে জানেন না। এই ধরনের ফাজলামোগুলা বিগত পতিত সরকারও করত, উনিও ওই ফাজলামোগুলো করছেন। এই ফাজলামো না করে চুপ থাকলে বরং ভালো হতো। ওনাদের এই অতিকথন খুবই সমাজের জন্য, জাতির জন্য ভীষণভাবে খারাপ, এবং জনপ্রিয়তা হ্রাসের জন্য খুবই খারাপ। সবজির দাম আমি তো বললামই আপনাকে, করল্লা উনি তো কিনতে যায় না, কচুরলতি আপনার 100 টাকার উপরে কেজি, কচুরলতি আপনার এক আলু দিয়ে তার সংসার চলে না। আপনি সারাদিন রোজা থাকে, ফুলকপি কোথায় দাম কম? আপনার এই রোজার আগেও ছিল যেটা 20 টাকা 15 টাকা, কারণ এখন সিজন না, তো এখন এই সবজিগুলো কোনোটাই টেস্ট লাগে না মুখে, মানুষ খায় না, এবং এগুলো বেশিরভাগ আপনার ফেলে দেয়, গরু ছাগলে খায়। সেইখানে আপনার 40-50 টাকা হয়ে গেছে, তাহলে আপনার দামটা কোথায় কম বললেন? তো জনগণ কোথা থেকে কিনবে? আপনি চিনির দাম দেখেন, মুসুরের ডালের দাম দেখেন, তেলের দাম দেখেন, লবণ মরিচ পেঁয়াজ রসুন চালের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। তা একটা মানুষ একটা সবজি কিনলে ধরেন এইখানে 1 কেজি সবজি তাও 2 দিন যাবে, কিন্তু 1 কেজি চাল তো 2 দিন যাবে না। 5 জনের সদস্যের সংসারে তার তো 2-3 কেজি চাল লাগবে। তো 2-3 কেজি, তাহলে প্রতি কেজিতে যদি 10 টাকা বাড়ে, তাহলে মনে কত বাড়ে? উনি কি বুঝে ওই হিসাবটা করার মতো ওনার আছে? হঠাৎ করে তো হয়ে গেছে, ওনার তো টাকা পয়সার সমস্যা নাই, ওনার তো লাগে টাকা দিবে, গৌরীসেন, আমাদের তো একটু গৌরীসেন টাকা দিবে না। আমরা একেবারেই শেষ প্রান্তে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।